এরকম বেশ কিছু টার্ম আমরা ফান্ডামেন্টাল অথবা ইন্ট্রোডাকশন লেভেলের পড়েছিলাম। আর আজকে যেহেতু লাস্ট ক্লাসে অনেকে প্রেজেন্ট ছিল না, আজকে আমি প্রথম থেকেই আবার যাচ্ছি। রিঅ্যাক্টিভ ডাইসের উপর 2-3টা ক্লাস হয়। রিঅ্যাক্টিভ ডাই অনেক বড় একটা ডাই, বলতে কি আমরা আসলে বলতে পারি যে অনেক পপুলার একটা ডাই এবং অনেক বেশি অ্যাপ্লাই হয়। এবং কটন ফ্যাব্রিক ডাইংয়ের ক্ষেত্রে বলা চলে 95-8% কটন ফাইবার অথবা সেলুলোজিক ফাইবার ডাইংয়ের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাই ইউজ হয়ে থাকে। তা আমরা একটু দেখে আসি ইন্ট্রোডাকশন আসলে কী কী বিষয়ে থাকবে। ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কেমিস্ট্রি অ্যান্ড মেকানিজম, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস। আচ্ছা, ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিসকাশন দেখো। রিঅ্যাক্টিভ ডাই কেন রিঅ্যাক্টিভ ডাই বলা হয়, এটার একটা ব্যাপার এখানেই আছে। এ ডাই হুইচ ইজ ক্যাপাবল অফ রিঅ্যাক্টিং কেমিক্যালি উইথ এ সাবস্ট্রেট। রিঅ্যাক্টিভ ডাইকে রিঅ্যাক্টিভ ডাই বলার কারণ হচ্ছে এটাই ফাইবারের সাথে কেমিক্যালি রিয়াকশন করে এবং ফাইবারের একটা পার্টে পরিণত হয়। রিঅ্যাক্টিভ ডাই ইজ ক্যাপাবল টু রিয়াক্ট কেমিক্যালি উইথ টেক্সটাইল ম্যাটেরিয়াল and become a part of textile material or fiber polymer. কথা কি বুঝতে পারছো? Reactive dye is different from any other types of dyes because it contains reactive or functional group. এই ফাংশনাল এবং রিঅ্যাক্টিভ গ্রুপ প্রেজেন্ট থাকার কারণে এটা অন্য ডাইস থেকে ডিফারেন্ট এবং এই রিঅ্যাক্টিভ গ্রুপটা টেক্সটাইল ফাইবার পলিমারের সাথে রিয়াকশন করে, কেমিক্যালি বন্ড গঠন করে এবং সেই বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এই জন্য এই ডাইকে রিঅ্যাক্টিভ ডাই বলা হয়ে থাকে। এই কথাটা এখানে নেওয়া আছে, বলা আছে হেয়ার দ্য ডাই কন্টেন্টস এ রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যান্ড দিস রিঅ্যাক্টিভ গ্রুপ মেক্স কোভ্যালেন্ট বন্ড। বললাম না, সমযোজী বন্ধনী গঠন করে উইথ দ্য ফাইবার পলিমার অ্যান্ড অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ফাইবারের একটা পার্টে পরিণত হয়। কথা বুঝতে পারছো? এখন আসো, একটা রিয়াকশন দেওয়া আছে সেলুলোজিক ফাইবার এবং উল প্রোটিন। একটা হচ্ছে ন্যাচারাল সেলুলোজিক ফাইবার আর একটা হচ্ছে ন্যাচারাল প্রোটিন ফাইবারের সাথে আসলে রিঅ্যাক্টিভ ডাই কীভাবে বন্ড ক্রিয়েশন করে সেটার একটা জেনারেল রিয়াকশন দেখানো আছে। সেটা হচ্ছে, দেখো, এটা ডি দ্বারা বোঝাচ্ছে ডাই পার্ট, লেখা আছে ডি দ্বারা ডাই পার্ট। এটা হচ্ছে ডাই যে মেইন বডিটা, আর এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ভিনাইল সালফোন ফাংশনাল গ্রুপ। সালফোনিক সোডিয়াম সালফোনেট এটা হচ্ছে সলিউবলাইজিং গ্রুপ, এটা ভিনাইল সালফোন ফাংশনাল গ্রুপ। আর এটা হচ্ছে ডাইয়ের মেইন বডি। একটু পরেই আমরা দেখাবো কেমিক্যাল কম্পোজিশনটা কেমন। তা এটা হচ্ছে পুরো একটা রিঅ্যাক্টিভ ডাই। এই ডাইয়ের সাথে রিঅ্যাক্টিভ গ্রুপ এটা যুক্ত আছে। এই গ্রুপটার নাম হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ। রিঅ্যাক্টিভ ডাইকে রিঅ্যাক্টিভ ডাই বলার কারণ হচ্ছে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে ডাইসের মেইন বডির সাথে এবং এটাই কি করে, ফাইবারের সাথে রিয়াকশন করে, বন্ড গঠন করে। তার এখানে সেলওএস হচ্ছে সেলুলোজের সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে। সেলুলোজ কটন ফাইবারের হতে পারে। এবং এখানেই দেখো জাস্ট হচ্ছে সেলুলোজ কী করছে, এই হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এখান থেকে মেটাল পার্ট পজিটিভ সোডিয়ামটাকে রিপ্লেস করে জাস্ট এখানে কী হচ্ছে, সোডিয়াম বাই সালফাইড হচ্ছে বাই প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। আর এটা এই সেলুলোজের সাথে পুরো ডাইটা বন্ড গঠন করছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সেলুলোজ অথবা ফাইবার আর এটা হচ্ছে ডাই এবং এটা হচ্ছে ফাংশনাল গ্রুপটা সেলুলোজের সাথে এভাবে বন্ড গঠন করে জাস্ট রিঅ্যাক্টিভ ডাই দিয়ে এভাবে আমরা ডাইং করে থাকি, ডাইংটা হয়ে থাকে। আর যদি প্রোটিন ফাইবার হয়, ওল ফাইবার হয়, তাহলে হচ্ছে ওল ফাইবারের যে ফাংশনাল ওল ফাইবারের যে কী বলে গ্রুপটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। সেই অ্যামাইনো গ্রুপের সাথে সেই এই ভিনাইল সালফোন রিঅ্যাক্টিভ গ্রুপটা এখান থেকে জাস্ট কী করতেছে, এই একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সোডিয়াম বাই সালফাইড প্রডিউস করতেছে, হাইড্রোসালফাইড। এরপরে হচ্ছে এভাবে যুক্ত হচ্ছে ওল ফাইবারের সাথে। এই তাহলে
একটা জিনিস এখানে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই ডাইয়ের মেইন ক্রোমোজেনের সাথে মেইন পার্টের সাথে ফাংশনাল গ্রুপটা এটা, এবং এর সাথেই কিন্তু ফাইবার রিয়াকশন করতেছে, ডাইয়ের আদার্স পার্ট কিন্তু রিয়াকশন করতেছে না। তাহলে রিয়াক্টিভ গ্রুপটাই ফাইবারের সাথে বন্ড গঠন করতেছে, এই জন্য এই ডাইকে রিয়াক্টিভ ডাই বলা হচ্ছে। কথা কি বুঝতে পারছো? ডি ডাই পার্ট এটা ওল্ড ফাইবার পলিমার, আর সেল দ্বারা বোঝাচ্ছে সেলুলোজিক ফাইবার পলিমার। এগুলো লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তারপর আবার একটু রিভিউ করতেছি। আর রিয়াক্টিভ ডাই, হোয়াই রিয়াক্টিভ ডাই ইজ সো কল্ড, কেন রিয়াক্টিভ ডাইকে রিয়াক্টিভ ডাই বলা হয়ে থাকে, এটা তো একটু আগেই ইন্ট্রোডাকশনেই আমি বললাম। রিয়াক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকার কারণে যেটা কেমিক্যালি রিয়াক্ট করে ফাইবার সেলুলোজের সাথে অথবা ফাইবার পলিমারের সাথে করার পরে এটা হচ্ছে কোভ্যালেন্ট অথবা সমযোজী বন্ড গঠন করে, এই জন্য আমরা এই ডাইকে রিয়াক্টিভ ডাই বলতেছি। এটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখেছিলাম প্রপার্টিস অফ রিয়াক্টিভ ডাই। আমরা ইন্ট্রোডাকশন থেকে অনেকগুলো প্রপার্টিস পেয়ে গেছি। রিয়াক্টিভ ডাইস আর এখানে এটা ভুল লেখা আছে, রিয়াক্টিভ ডাইস আর অ্যানায়নিক ডাইস, ঠিক আছে, অ্যানায়নিক ডাইস। যখন হচ্ছে রিয়াক্টিভ ডাই আমরা হচ্ছে ডিজলভ করি, সলভেন্টে দেই, সলিউশন তৈরি করি, তখন এটা কি হয়, আয়োনাইজ হয়। আয়োনাইজ হয়ে এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ পার্ট সেপারেট হয়ে যায়। তো নেগেটিভ পার্টটাই হচ্ছে কালার কম্পোনেন্ট। আমরা যদি রিয়াক্টিভ ডাইসের স্ট্রাকচারটা দেখি সংক্ষিপ্তভাবে, এটা হচ্ছে রিয়াক্টিভের আদার্স পার্ট, এটা হচ্ছে সলিউবলাইজিং পার্ট। এটাকে যদি আমরা অ্যাকুয়াস ডিসপারশন করি তাহলে এটা কি হয়, মাইনাস প্লাস এন। সোডিয়াম কি কোনো কালার কম্পোনেন্ট? সোডিয়াম হচ্ছে লবণ, একটা ধাতু, মেটাল। এর সাথে ক্লোরিন যুক্ত হলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ হচ্ছে, কিংবা সালফেট যুক্ত হলে তখন সোডিয়াম সালফেট হচ্ছে, বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে লবণ হচ্ছে। তাহলে এই পার্টটাই, এই নেগেটিভ চার্জযুক্ত পার্টটাই হচ্ছে কি কালার্ড কম্পোনেন্ট, তাই না? কালার্ড কম্পোনেন্ট, এটাই হচ্ছে ডাই। তাহলে এই জন্য আমরা বলতে পারি রিয়াক্টিভ ডাই হচ্ছে অ্যানায়নিক ডাই, নেগেটিভ চার্জযুক্ত ডাই। আচ্ছা, রিয়াক্টিভ ডাইস আর ফাউন্ড ইন পাউডার, এটা হচ্ছে তোমরা জানো, যারা ফ্যাক্টরিতে জব করো জানো, পাউডার ফর্মে পাওয়া যায়, লিকুইড ফর্মে পাওয়া যায়, অ্যাপ্লিকেশন ফর্মে, আবার হচ্ছে পেস্ট ফর্মেও পাওয়া যায়। হ্যাঁ, কিছু ডাইস আছে দেখবে একদম হচ্ছে 1% স্টক সলিউশনের মতো তৈরি করা, 0.5% স্টক সলিউশনের মতো তৈরি করা, বড় বড় জারে আসে, এটাকে বলে অ্যাপ্লিকেশন ফর্ম। আবার পেস্ট ফর্ম তো জানোই, প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা পেস্ট ফর্ম এবং পেস্ট ফর্মের রেডিমেডও আসে, তাহলে আমরা তিনটা ফর্মে পেয়ে থাকি। ডিউরিং ডাইং দ্য রিয়াক্টিভ গ্রুপ অফ দিস ডাই ফর্মস কোভ্যালেন্ট, এটা তো বললাম, আমি যে বললাম না ইন্ট্রোডাকশনে, কয়েকটা প্রপার্টিস আমরা পেয়ে গেছি। কোভ্যালেন্ট বন্ড গঠন করে ফাইবারের পার্টে পরিণত হয়। আর এরপরে আসে হচ্ছে তোমার ফাস্টনেস প্রপার্টিস। রিয়াক্টিভ ডাই কেন এত পপুলার? হোয়াই রিয়াক্টিভ ডাই ইজ সো পপুলার আর মোস্টলি ইউজড ইন দ্য টেক্সটাইল সেলুলোজিক ডাইং ইন্ডাস্ট্রিজ, কেন এটা এত বেশি পরিমাণে ইউজ হচ্ছে? এটা পপুলারিটির প্রধান কারণটাই হচ্ছে ফাস্টনেস প্রপার্টিস, এবং সেকেন্ড টপ প্রপার্টিসটা হচ্ছে তোমার হচ্ছে ব্রিলিয়ান্ট, ব্রাইট, এনি কাইন্ড অফ শেড ইউ ক্যান প্রডিউস বাই দ্য মিক্সিং অফ ডিফারেন্ট টাইপস অফ রিয়াক্টিভ ডাই, মানে যে কোনো টোন তুমি প্রডিউস করতে পারবা, ওয়াইড রেঞ্জ অফ শেড ক্যান বি প্রডিউস, এটা হচ্ছে একটা বিষয়। আর ফাস্টনেস, কালার ফাস্টনেস, ডিরেক্ট ডাই হচ্ছে যখন 1956 সালে স্টিফেন এবং 56 সালের আগে স্টিফেন এবং রাত্রি ওনারা কী করলেন, ডিরেক্ট ডাই যখন তো প্রডিউস হলো, ডিরেক্ট ডাইসের দেখা গেলো যে এখনও ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করলে আমরা দেখি যে ওই রকম ডেভেলপমেন্ট হয়নি। ওয়াশিং ফাস্টনেস প্রপার্টিসটা খুবই বাজে, রাবিং খুবই বাজে, কালার সহজে ব্লিড করে উঠে যায়। এই প্রবলেমটাকে ওনারা ডেভেলপ করার জন্য 1956-এ স্টিফেন এবং রাত্রি আইসিআই কোম্পানির, ইংল্যান্ডের, ওনারা এটা ডেভেলপ করেন। 1956 সালে কি করেন, ওই রিয়াক্টিভ ডাইসের স্ট্রাকচারের সাথে রিয়াক্টিভ গ্রুপ যুক্ত করে দেয়, ডিরেক্ট ডাইসের স্ট্রাকচারের সাথে রিয়াক্টিভ গ্রুপ, ফাংশনাল গ্রুপ যুক্ত করে দেয়। যুক্ত করার পরে তখন এটা কি করে, যেহেতু ফাইবারের সাথে একদম বন্ড গঠন করতেছে,
এবং ফাইবারের একটা পার্ট হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে খুব সহজে রিমুভ করা পসিবল? এক্সটার্নাল ফোর্স, হিট, টেম্পারেচার আমরা যদি এক্সট্রিম লেভেলে দেই তাহলে হয়তো স্ট্রাকচারটা, ডাই স্ট্রাকচারটা ভেঙে যাবে, তখন বের হয়ে আসবে। কিন্তু নর্মাল হাউস হোল্ড লন্ড্রি অথবা ওয়াশিংয়ে এটা রিমুভ হবে না, তারপর ফাস্টনেস প্রপার্টিস অনেক ভালো হবে। এটাই হচ্ছে হ্যাঁ লাইট ফাস্টনেসের হচ্ছে রেটিং হচ্ছে ব্লু উল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 2 ধরনের স্ট্যান্ডার্ড আছে। একটা হচ্ছে 0 to 8 আছে, একটা 0 to 8 আছে একটা। আর ওয়াশ ফাস্টনেস, ওয়েট ফাস্টনেস তো ভালোই 4-5। আর রিঅ্যাক্টিভ ডাই গিভস ব্রাইটার শেড, এটাও তো বললাম। ডাইং মেথড ইজি ডাইং মেথড, অ্যাপ্লিকেশন মেথড ইজি। আর টেম্পারেচার মানে কোল্ড, মিডিয়াম এবং হট ব্র্যান্ড হলেও সেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার কত? 85-80, তাই না? তাহলে খুব এখানে আমাদের এই টেম্পারেচার 100-200 তোলার জন্য অনেক বেশি এনার্জির দরকার হচ্ছে না। এরপরে আমরা এটা দেখছিলাম জেনারেল কেমিক্যাল স্ট্রাকচার অথবা ডাই ফিচার। একটু নর্মালি চিন্তা করে দেখো, এটা একটা ডাই মলিকুল, ছোট্ট একটা জিনিস, খালি চোখে দেখা যায় না, এটা ডাই মলিকুল। সেই ডাই মলিকুলের স্ট্রাকচারটা হচ্ছে এটা একটা রিঅ্যাক্টিভ ডাই, প্রোসিয়ান ইউলো। এটা প্রথম দিকের তৈরি একটা ডাই, যখন স্টিফেন রাত্রি তৈরি করেন প্রোসিয়ান ইউলো আর। তো সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে মেইন একটা ডাই স্ট্রাকচার। এইখানে যে বডিটা দেখতেছো, এই বডিটাই হচ্ছে তোমার ক্রোমোজেন। আমরা ওয়েট প্রসেসিং পার্ট 2-তে দেখেছিলাম না যে ডাই হতে হলে তার কি থাকতে হয়? ক্রোমোজেন, মানে ডাইয়ের মেইন বডি থাকতে হয়, বডি থাকতে হবে না? তারপরে ক্রোমোফোর গ্রুপ থাকতে হবে। ক্রোমোফোর গ্রুপ না থাকলে ওটা কালার হবে না, কালার হিসাবে এই ক্রোমোফোর গ্রুপের উপর লাইট পড়ে। কথা বুঝো? এই যে ডাই বডিটা না, এটা একটা কম্পাউন্ড, এর উপরে এই যে আজো গ্রুপটা আছে না, এর উপরে যখন লাইট পড়ার কারণে যে ধরনের আলো রিফ্লেক্ট করে ওই তখন এটা ওই রঙেরই দেখাবে। এটা যদি রেড রিফ্লেক্ট করে রেডের মতো দেখাবে, ব্লু রিফ্লেক্ট হলে ব্লুর মতো দেখাবে। তাহলে কি থাকতে হবে? ক্রোমোফোর গ্রুপ থাকতে হবে। এরপরে এই ডাইটা তো আমরা এখনও কি করি? দ্রবীভূত করে ডাইং করি না? পানিতে দ্রবীভূত না হলে কেমনে হবে? সলিউবলাইজিং গ্রুপ থাকতে হবে। এরপর হচ্ছে ব্রিজিং গ্রুপ। এই যে দেখো, এই যে NH, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ না? রিঅ্যাক্টিভ গ্রুপ। এই রিঅ্যাক্টিভ গ্রুপকে মেন ডাই বডি ক্রোমোজোনের সাথে যুক্ত করছে কি? ব্রিজিং গ্রুপ। তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে মেইন ড্রাই বডি, এটা ক্রোমোজেন। এই যে 3টা বেনজেন রিং না? আচ্ছা, এই যে N দ্বিবন্ধন N, অ্যাজো, এটা হচ্ছে ক্রোমোফোর গ্রুপ কত ধরনের হতে পারে? অ্যান্থ্রাকুইনিন হতে পারে, অ্যাজো হতে পারে, কুইনোঅক্সালিন হতে পারে, পিরিমিডিন হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। আচ্ছা, ক্রোমোফোর গ্রুপের কাজটা হচ্ছে কি? কালার ফুটাইতে লাগে, মানে কোনো বর্ণের জিনিসটাকে দেখানো। আর এটা হচ্ছে ক্রোমোজেন, ডায়ের মেন বডি। এখানে SO3Na আছে না? এটা হচ্ছে এই কারণেই এই পুরো জিনিসটাই পানিতে দ্রবীভূত করবে। বুঝতে পারছো? এটা সোডিয়াম সালফোনেট, এটা হচ্ছে এর কারণেই এই পুরো জিনিসটা পানিতে দ্রবীভূত হবে। এই জন্য এটাকে বলতেছে সলিউবলাইজিং গ্রুপ। সলিউবল মানে দ্রবীভূত করা, সলিউবলাইজিং মানে দ্রবীভূত করার যে গ্রুপগুলো। এখানে কয়টা আছে স্ট্রাকচারে? 2টা, একাধিক হতে পারে, এক বা একাধিক। আচ্ছা, NH হচ্ছে ব্রিজিং গ্রুপ। এই যে ডায়ের মেইন বডি ক্রোমোজোন, এটার সাথে এই যে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ, এটাই তো পরে স্টিফেন এবং রাত্রি 1956-এ যুক্ত করছে এই গ্রুপটা। এই যুক্ত কিভাবে করবে? অটোমেটিকলি এই কম্পোনেন্টটা এর সাথে দিলে আমার যুক্ত হয়ে যাবে? হবে না। এর জন্য এখানে কী হচ্ছে, একটা এই ধরনের ব্রিজিং গ্রুপ, এটা বেনজিন রিংও হতে পারে, অ্যামাইনো গ্রুপ হতে পারে,
হ্যাঁ, এইগুলি হচ্ছে তোমার ব্রিজিং গ্রুপ। এখানে জাস্ট কী করতেছে, এই এনএইচটা জাস্ট এই রিঅ্যাক্টিভ গ্রুপটাকে এই পুরো ডায়ের বোর্ডের সাথে যুক্ত করে দিছে, মানে এভাবে কাপলিং করে দিছে, ধরে রাখছে। আচ্ছা, এখানে দেখো রিঅ্যাক্টিভ গ্রুপ। রিঅ্যাক্টিভ গ্রুপ এটা হচ্ছে কয় ধরনের হতে পারে? একটা হচ্ছে ট্রায়াজিন হতে পারে, ট্রায়াজিন, পিরিমিডিন হতে পারে। তা এইরকম ট্রায়াজিনের মধ্যে ভিনাইল সালফোন হতে পারে। 3 নম্বর হচ্ছে ভিনাইল সালফোন হতে পারে, এরকম। তাহলে এই ট্রায়াজিন আবার কয় ধরনের হয়? মোনো হয়, মোনো, তারপর হচ্ছে পলি, তারপরে ডাই, ট্রাই, ডিপেন্ড অন দ্য নাম্বার অফ হ্যালোজেন অথবা সালফোনেটেড গ্রুপ প্রেজেন্ট। তো ট্রায়াজিনের ক্ষেত্রে আমরা ট্রায়াজিন কখন বলতেছি? একটা অ্যাজো, একটা অ্যাজো, একটা অ্যাজো, 3টা অ্যাজো না এখানে, 3টা নাইট্রোজেন, 3টা অ্যাজো। এই জন্য এই স্ট্রাকচারটাকে আমরা ট্রায়াজিন বলতেছি। আচ্ছা, এটা যদি এরকম হয়, যদি হ্যালোজেনেটেড হয়, তার মানে হ্যালোজেন কোনগুলা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালোজেন। তাহলে এটা হচ্ছে যদি একটা ক্লোরিন থাকে, তাহলে আমরা এটার নাম দেব মোনো মানে এক, মোনোক্লোরো ট্রায়াজিন রিঅ্যাক্টিভ ডাই। ঠিক আছে, ফ্যাক্টরিতে তোমরা এটা দেখবা যে মোনোক্লোরো ট্রায়াজিন, এমসিটি ডাই। তোমরা ফ্যাক্টরিতে দেখবা কি হিসেবে? এমসিটি ডাই, রিঅ্যাক্টিভ ডাই। এটা হচ্ছে এমতে মোনো ক্লোরো ট্রায়াজিন ডাই, এমসিটি। আবার দেখবে যে সবচেয়ে বেশি ইউজ হয়, এটা কম ইউজ হয়, সবচেয়ে বেশি হয় ডিসিটি। ডিসিটি মানে ডাই ক্লোরো, হ্যাঁ, ডাইক্লোরো ট্রায়াজিন ডাই। এটা হচ্ছে, তাহলে দেখো ক্লোরিন কয়টা আছে? 2টা। তাহলে এই পুরো ডাইটা ডাইক্লোরো ট্রায়াজিন রিঅ্যাক্টিভ ডাই। বুঝতে পারছো? এই নামকরণটা হচ্ছে এই রিঅ্যাক্টিভ গ্রুপের নামকরণের উপরে ভিত্তি করে পুরো ডাইয়ের নামকরণ হচ্ছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমরা কমার্শিয়ালি বলতেছি ডিসিটি, ডাইক্লোরো ট্রায়াজিন ডাই। আচ্ছা, এই রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপের প্রকারভেদের উপরে তার রিঅ্যাক্টিভিটি নির্ভর করে। কথা বুঝছো? আচ্ছা, যদি এখানে ফ্লোরিন হতো এফ, তাহলে মোনোফ্লোরো ট্রায়াজিন ডাই, আর ডাইফ্লোরো ট্রায়াজিন ডাই, এরকম আছে। ফ্লোরিন খুবই কম, এমসিটি ডিসিটি বেশি রিঅ্যাক্টিভের ক্ষেত্রে। আর এখন যে ডাইগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যেমন ক্লোরিন ফ্রি, অ্যাজো ফ্রি। তখন আর এই অ্যাজো থাকতেছে না, তখন থাকতেছে এই যে রিঅ্যাক্টিভ গ্রুপের মধ্যে যে বলছিলাম যে ভিনাইল সালফোন পরিবেশের জন্য একটু এবং এখানে ক্লোরিন থাকে না। ক্লোরিন না থাকা মানে সেটা পরিবেশের জন্য একটু ফ্রেন্ডলি। এই জন্য ভিনাইল সালফোনের মধ্যে ওই যে প্রথম স্ট্রাকচারে দেখা যাচ্ছিল, মনে আছে? SO2 CH2 CH2 SO2, ওই স্ট্রাকচারটা ভিনাইল সালফোনের। এবং ভিনাইল সালফোনের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। আচ্ছা, তাহলে এই হলো রিঅ্যাক্টিভ ডাই। এখানে দেখো একটা জেনারেল স্ট্রাকচার দেওয়া আছে WDQRGX। W হচ্ছে ওয়াটার সলিউবলাইজিং ডাই, ডি হচ্ছে মেইন বডি ডাই পার্ট, কিউ হচ্ছে তোমার কি বলে, কিউ দ্বারা এখানে কি বোঝাইছে? ব্রিজিং গ্রুপ। আর জি দ্বারা বোঝাচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ, এইটা। আর এক্স হচ্ছে লিভিং গ্রুপ। যখন এই ডাইটা ফাইবারের সাথে রিঅ্যাকশনে যাবে, বন্ড গঠনে যাবে, তখন এই ক্লোরিনটা আলাদা হয়ে যাবে। ক্লোরিন কার সাথে আলাদা হবে? এই সোডিয়ামের সাথে যুক্ত হবে। ঠিক আছে, আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আরও দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখবা ওয়াটার সলিউবলাইজিং গ্রুপ কোনগুলা, অ্যামাইনো, NH, OH, এইগুলা। রিঅ্যাক্টিভ গ্রুপ হয়ে যায় ট্রায়াজিন, ভিনাইল সালফার, পিরিমিডিন, আমি লিখছি এখানে। আবার ক্রোমোজেন কোনটা? মেইন বডিটাকেই বলতেছে। ব্রিজিং গ্রুপ কোনটা? NHCO, অ্যামাইড লিঙ্কেজ, NHCO, NH। লিভিং গ্রুপ হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, থাইওল, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার। তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপের জেনারেল ফিচার, রিঅ্যাক্টিভ ডাইস।
আর যে হিস্ট্রিটা বললাম যে 1956 এবং তারা 1960 সালে সোসাইটি অফ ডায়ার্স এবং কালারিস্ট কর্তৃক পুরস্কার পায়, অ্যাওয়ার্ডেড হয়, গোল্ড মেডেল। আর রিজন অফ পপুলারিটি এটা তো বলা হয়ে গেছে, ওয়াশ ফাস্টনেসের কারণে, লাইট ফাস্টনেসের কারণে, ইজি ডাইং কারণে, হাই লেভেল কোয়ালিটি, ওয়াইড রেঞ্জ অফ শেড, লো টেম্পারেচার, এটা আমার বলা হয়েছে, একটা কিছু বাদ যায়নি। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিস্টেম। এটা একটু দেখো, একই জিনিস। এটা হচ্ছে ডাই, এটা ক্রোমোফোর গ্রুপ, সোলেবলাইজিং গ্রুপ, ব্রিজিং গ্রুপ, রিঅ্যাক্টিভ গ্রুপ। তাহলে এখানে নতুন কিছু আছে রিঅ্যাক্টিভ সিস্টেমের। এই ক্লোরিনটা কী করতেছে, ক্লোরিনই ফাইবারের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনটা এই সোডিয়ামের সাথে হয়ে যাবে এবং এই জায়গায় যুক্ত হয়ে যাবে ডাই ফাইবারের সাথে। আচ্ছা, এখন দেখো ইম্পর্টেন্সি অফ রিঅ্যাক্টিভ গ্রুপ প্রেজেন্ট ইন রিঅ্যাক্টিভ ডাই। রিঅ্যাক্টিভ গ্রুপ ছাড়া রিঅ্যাক্টিভ ডাইসের গুরুত্ব কেমন? আসলে দরকার আছে রিঅ্যাক্টিভ ডাইয়ের? না, রং হবে না কেন, আগে ডিরেক্ট ডাই যেমন ছিল, মানে রিঅ্যাক্টিভ। আরেকটা বিষয় হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ গ্রুপের সংখ্যা যত বেশি হবে তাহলে ফাস্টনেস প্রপার্টিস ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না, কারণ একটা ডাইমলিকুল দুইটা হাত দিয়ে ফাইবারকে ধরতেছে, আর একটা হাত দিয়ে ফাইবারকে ধরা, তার মানে কি কোনটা শক্তি হবে? দুইটা না, যত বেশি হবে তার ফাস্টনেস প্রপার্টিসটা ভালো হবে। আচ্ছা, রিঅ্যাক্টিভ গ্রুপ ডু নট কন্ট্রিবিউট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, রিঅ্যাক্টিভ গ্রুপ কিন্তু কোনো কালার তৈরি করে না, শুধু বন্ড তৈরি করে, এবং পাশাপাশি কিছু সময় হচ্ছে ডাইসের সাথে ফাইবারের সাবস্ট্যান্টিভিটি বৃদ্ধি করে, আর কিচ্ছু করে না। কথা কি বুঝতে পারছো? ফাইবারের সাথে ডাই মলিকুলের একটা সাবস্ট্যান্টিভিটি, এটা সে বৃদ্ধি করে আর বন্ড গঠন করে, আর কিচ্ছু করে না। আর কালারটা কোনটা? কালার হচ্ছে ওই ডাই পার্ট ক্রোমোজেন, যার মধ্যে ক্রোমোফোর আছে। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অফ ভিনাইল সালফান গ্রুপ ইজ লেস দেন দ্যাট অফ হ্যালোজেন। ওই যে আমরা এখানে দেখালাম এমসিটি ডিসিটি না, ক্লোরিনের উপর ভিত্তি করে, ওইগুলোর হচ্ছে রিঅ্যাক্টিভিটি অনেক হাই থাকে, এই জন্য এগুলো হাইড্রোলাইসিসও বেশি হয় এবং আনলেভেল ডাইংও বেশি হয়, কিন্তু ব্রাইটনেস ভালো পাওয়া যায়, শেডের টোনটা অনেক অ্যাট্রাকটিভ হয়, লাস্টার বেশি থাকে। আর ভিনাইল সালফানের ক্ষেত্রে হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি কম। এখানে দেখো ওই যে নাম্বার অফ রিঅ্যাক্টিভ গ্রুপ ইনক্রিজেস, বাইন্ডিং অলসো ইনক্রিজেস বললাম। আচ্ছা, রিঅ্যাক্টিভ ডাই অবজার্ভ কত পিক আপ সর্বোচ্চ 85 থেকে 90 ম্যাক্সিমাম, আর বাকি 15 থেকে 10% হাইড্রোলাইসিস হয়ে যায়, নষ্ট হয় ডাই। আচ্ছা, মলিকুলার ওয়েট অফ রিঅ্যাক্টিভ গ্রুপ এত থেকে বন্ড এনার্জি এত, ফ্লোরিন এত কিলোজুল পার মোল, ক্লোরিন এত, ব্রোমিন এত, এটা হ্যালোজেনেটেড ক্ষেত্রে আয়োডিনের এত। এবং মলিকুলার ওয়েট বাড়লে তার রিঅ্যাক্টিভিটি কী হবে? ইনক্রিজ হবে। আর আয়োডিনের রিঅ্যাক্টিভিটি বেশি, বাট এটা হচ্ছে হাইড্রোলাইসিস। যে ডাইয়ের রিঅ্যাক্টিভিটি যত বেশি হবে তার হাইড্রোলাইসিস প্রপার্টিস তত বেশি হবে, তাই না? এটা তো বোঝাই যায়, সে যার অ্যাক্টিভিটি যত বেশি সে তত বেশি ভুল করার সম্ভাবনা থাকে, তাই না? যে যত দ্রুত কাজ করে তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি, এটা কিন্তু সিম্পল। এই জন্য হচ্ছে যে রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাক্টিভিটি বেশি তার হচ্ছে ওই ফাইবারের সাথে বন্ড না গঠন করে ওই একটা পানি ওয়াটার হাইড্রোক্সাইডের সাথে বন্ড গঠন করে ফেলায়, তখন সে আর ওই ফাইবারের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না, তখন ওটা কি হয়, এই ফ্লুয়েন্ট হয়ে যায়, ডাই ওয়েস্টেজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অফ ক্লোরিনের হচ্ছে মডারেট মিডিয়াম টাইপ অফ রিঅ্যাক্টিভিটি, এবং এই ক্লোরিনের জন্য আমরা বেস্ট রেজাল্ট পেয়ে থাকি, মানে হ্যালোজেনেটেডের মধ্যে আমরা ক্লোরিনে মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে থাকি। আর সালফন গ্রুপ যেগুলো আছে, সালফন গ্রুপগুলোর রিঅ্যাক্টিভিটি অনেক কম, আর এই রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করা যায় টু ইনক্রিজ বাই দ্য ইনক্রিজিং অফ টেম্পারেচার।
ভিনাইল সালফোন গ্রুপযুক্ত রিঅ্যাক্টিভ গ্রুপযুক্ত যে রিঅ্যাক্টিভ ডাইগুলো আছে না, এগুলোর হচ্ছে রিঅ্যাক্টিভিটি অনেক কম। এখানে টেম্পারেচার বাড়ায়া রিঅ্যাক্টিভিটি বাড়াইতে হয়, মানে ডাইংটা ত্বরান্বিত করতে হয়। আর এই টেম্পারেচার বাড়ানো মানে কি 80, 85, 90। আর তার মানে কি হট ব্যান্ডের ডাই কোনগুলা? এই ভিনাইল সালফোন গ্রুপযুক্ত ডাইগুলোকে আমরা এভাবে বলতে পারি। থার্মোসল প্রসেস তো ডিফারেন্স, আর ওখানে টাইম লাগে কত? ওই 90 সেকেন্ড এরকম, তাহলে ওটা ওইরকম। আচ্ছা, জেনারেলি লো মলিকুলার ওয়েট ডাইস আর হট ব্যান্ড। এই যে লো মলিকুলার ওয়েট যেগুলো আছে এগুলো হট ব্যান্ড। এটা দেখো ক্রাইটেরিয়া অফ সেলুলোজ ফর অ্যাটাচিং রিঅ্যাক্টিভ ডাই। এটা পড়াই আজকে শেষ আজকের ক্লাসটা। এটা একটু মনোযোগ দিয়ে বোঝো, মানে সবার জন্য এটা খুবই প্রয়োজন। আসলে রিঅ্যাক্টিভ ডাইস সেলুলোজের সাথে কিভাবে বন্ড গঠন করে, তাই না? সেলুলোজ তো জানো, সেলুলোজের স্ট্রাকচার তো 7-8 বছর ধরে পড়তেছো তোমরা, জানার কথা, ডিপ্লোমা করে আসছো। সেলুলোজের স্ট্রাকচার জানো? সেলুলোজই চেনো না? সেলুলোজ চেনো না? সেলুলোজিক ফাইবার কোনগুলো বলো তো? তুলা, পাট, মানে কটন, এগুলো হেম, সিসার, এগুলো হচ্ছে সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ফাইবার কেন বলা হয়? এর স্ট্রাকচারটা মেইন কম্পোনেন্টই হচ্ছে সেলুলোজ। আর সেলুলোজের যে গ্লুকোজিক ইউনিটটা হচ্ছে স্ট্রাকচার C6H12O6, এটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার, গ্লুকোজিক ইউনিট। এইগুলোই হচ্ছে মোর দেন কত এন সংখ্যক 5000 পরস্পর যুক্ত হয়ে একটা ফাইবার গঠিত হয়, একটা এরকম একটা ফাইবার গঠিত। হ্যাঁ, O6 O7 কি আমার মনে নেই, এটা গ্লুকোজিক, এটা গ্লুকোজিক ইউনিট। আর ওটা O7 হয়তো অন্য একটা, আমার এই মুহূর্তে জানা নেই। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতেছো না, তুলা দেখছো কখনো? তুলার একটা আঁশ ফাইবার কখনো ছড়াই দেখছো? একটু দেখছো কেমন হয়? তুলার ভেতর থেকে একটা সিঙ্গেল ফাইবার বের করে দেখছো কখনো? আচ্ছা, ওই ফাইবারটাই হচ্ছে, ওই ফাইবারের কেমিক্যাল স্ট্রাকচারটা যদি দেখি, কেমিক্যাল কম্পোজিশনটা দেখি, তাহলে ওটা এই যে এরকম জিনিস নিয়ে গঠিত। কী নিয়ে? কার্বন, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, এইগুলো নিয়ে গঠিত। এইরকম স্ট্রাকচারটা এর সাথে আরেকটা, এর সাথে আরেকটা, এরকম 5000 যুক্ত হয়ে ওই ছোট্ট ফাইবারটা গঠিত হয়। কখনো কি চিন্তা করেছো? চিন্তাই করো না, কারণ আমার কাছে হচ্ছে মনে হচ্ছে তুমি এই 7 বছর লেখাপড়া করছো টেক্সটাইলে, তুমি সেলুলোজি বোঝো না। সেলুলোজের টার্মটা তোমার কাছে নতুন, এগুলো লজ্জার। তাহলে এই যে জিনিসটা, এটাই হচ্ছে সেলুলোজের গ্লুকোজিক ইউনিটের স্ট্রাকচার। কি নিয়ে গঠিত? কয়টা কার্বন আছে? এখানে লিখলাম কত? কার্বন কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে কার্বন। 6টা। হাইড্রোজেন কয়টা আছে লিখছি? 12টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আছে। 12টা। অক্সিজেন কয়টা লিখছি? এটা হচ্ছে একদম ডিপ্লোমার প্রাইমারি লেভেলের প্রথম দিকের ক্লাসের, 7 বছর আগের কথা তোমাদের। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অক্সিজেন আছে। এটার সাথে আবার আরেকটা যুক্ত হয়, আবার আরেকটা যুক্ত হয়, এরকম কত মোর দেন 5000 যুক্ত হয়ে ওই যে ছোট্ট একটা ফাইবার আছে না, ওই ফাইবারটা গঠিত হয়। বুঝছো? তা ওইটার একই ধরনের গ্লুকোজ মনোমার ইউনিট, একই ধরনের রিপিটিং ইউনিট পরস্পর যুক্ত হয়ে 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 কী হচ্ছে? ওই ফাইবারটা গঠিত হচ্ছে। এটাই হচ্ছে এই। এবং ওই ফাইবারটা যদি আমরা আরও অ্যানালাইসিস করি, কেমিক্যাল কম্পোজিশনটা দেখি, এই সেলুলোজের পরিমাণ দেখি আমরা 94% পর্যন্ত।
94-5-6% পর্যন্ত। আর বাকি অল্প পরিমাণ থাকে ওয়াক্স, প্রোটিন, ফ্যাট, ওয়েল, ন্যাচারাল কালার, এগুলি বাকি 4-5% থাকে। তাহলে এই কটনকে, এই তুলাকে আমরা সেলুলোজিক ফাইবার বলবো না? তোমার শরীরের অথবা তুমি এই যে জিনিসটা তৈরি করছো, এটা হচ্ছে সাপোজ 10 গ্রাম ওজন, 9 গ্রামই হচ্ছে প্লাস্টিক আর 1 গ্রাম হচ্ছে অন্য কিছু, তাহলে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বলবো না আমরা? তাহলে এই 94-5-6% হচ্ছে এইটা দিয়ে, সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে এই ধরনের ফাইবারকে আমরা বলে থাকি সেলুলোজিক ফাইবার। বুঝতে পারছো? আর সেলুলোজিক ফাইবার ডাইং করা হয়, সেটার সবচেয়ে বেশি ডাইং হয়ে থাকে রিঅ্যাক্টিভ ডাই দ্বারা। আদার্স ভ্যাট ডাই আছে, ডাইরেক্ট ডাই আছে এবং অ্যাসিড ব্যাসিড অনেক কিছু আছে। অ্যাসিড ডাই সাধারণত জুট ফাইবার টাইবার এগুলো করা হয় বেসিক দিয়ে। বিভিন্ন কিছুই করা যায়। আচ্ছা, তাহলে এখন আসো, এই যে সেলুলোজ, রিঅ্যাক্টিভ ডাইয়ের স্ট্রাকচারটা তো আমরা দেখে আসলাম, রিঅ্যাক্টিভ ডাই কেমন হয়। রিঅ্যাক্টিভ গ্রুপ থাকে, ওই রিঅ্যাক্টিভ গ্রুপই এর সাথে বিক্রিয়া করবে, একে রিয়াকশন করবে, রিয়াকশন করে বন্ড গঠন করবে। আচ্ছা, তাহলে এই সেলুলোজের কোন জায়গাতে ওই রিঅ্যাক্টিভ ডাইয়ের মলিকুলটা যুক্ত হবে সেটা জানতে হবে না? তুমি তো জেনে গেলে এটা একটা কটন ফাইবার, তার ভিতরের অবস্থানটা এটা, এবং এই ফাইবারের কোন জায়গাটা ডাই মলিকুলটা যুক্ত হয় সে জিনিসটা তোমার বুঝতে হবে না? আচ্ছা, দেখো এখানে কার্বন কয়টা আছে? 6টা আছে। এই 6 নম্বর কার্বনে যে মিথিলিন গ্রুপের সাথে যে হাইড্রক্সিল গ্রুপটা আছে না, এই হাইড্রক্সিল গ্রুপ এই সেলুলোজের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, এর অ্যাক্টিভিটি অনেক বেশি, এবং এই জায়গাতে ডাই মলিকুলটা যুক্ত হয়। ওই যে ডাই মলিকুলের রিঅ্যাক্টিভ গ্রুপ আছে না, সেই রিঅ্যাক্টিভ গ্রুপটা এই সেলুলোজের এই 6 নম্বর কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপ এখানে যুক্ত হয়ে হাইড্রোজেনটাকে সরায় দেয় এবং এই জায়গায় বন্ড গঠন করে। বন্ড গঠন করে তখন এটা পুরোটাই কালার হয়ে যায়। মানে এটা তো অনেক বড় করে দেখা, চিকুন একটা ফাইবারের মধ্যে যদি 5000 এরকম থাকে, তো একটা ডাই মলিকুল ওখানে প্লেস হলে পুরো ফাইবারটাতে কালার হয়ে গেল। যখন আমরা বড় চোখে দেখবো তখন তো কালার মনে হবে। বুঝতেছ? আচ্ছা, এখন আসো, এখানে 6টা কার্বনের মধ্যে এই হাইড্রক্সিল গ্রুপ, 6 নম্বরের কার্বনের হাইড্রক্সিল গ্রুপকে বলা হয় প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ, এবং প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ ইজ মোর রিঅ্যাক্টিভ দেন এনি আদার হাইড্রক্সিল গ্রুপ অ্যাট দ্য পজিশন অফ C2 and C3। এখানে কার্বন 2 নম্বরে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে না, কার্বন 3 নম্বরে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। এই দুইটা হাইড্রক্সিল গ্রুপের কার্বনে হাইড্রক্সিল গ্রুপ যতটা রিঅ্যাক্টিভ তার চেয়ে প্রাইমারি লেভেলের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। আচ্ছা, এখন কার্বন 2 হাইড্রক্সিল গ্রুপ মোর অ্যাসিডিক দেন কার্বন 3 হাইড্রক্সিল গ্রুপ আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, অ্যালকালাইন কন্ডিশন। আচ্ছা, এরপরে এই কার্বন 1 নম্বর পজিশনে যে কার্বনটা আছে, এই কার্বনটা হচ্ছে হ্যামিঅ্যাসিটাল বিহেভিয়ার শো করে। হ্যামিঅ্যাসিটাল মানে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালকোহলের সাথে অ্যালডিহাইড এবং কিটোন যখন যুক্ত হয় তখন যে ধরনের প্রপার্টিস গেইন করে সেটাকে বলে হ্যামিঅ্যাসিটাল। এখানে CHO অ্যালডিহাইড এবং CO কিটোন, OH অ্যালকোহলিক, মানে এই 3 ধরনের প্রপার্টিস এই কার্বন 1 পজিশন এই কার্বনের প্রপার্টিসটাকে শো করতেছে। তাহলে মোটা কথা যদি আমরা বলে থাকি, প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে 6 নম্বর পজিশনে থাকে কার্বনের, এটার সাথে বন্ড গঠন করে রিঅ্যাক্টিভ ডাই, আর এই দুটার প্রপার্টিস এখানে দেওয়া আছে। এটার রিঅ্যাক্টিভিটি কম এবং এটা স্লাইটলি অ্যাসিটিক দেন 3 নম্বর কার্বন। এটাই হচ্ছে যদি আমরা কি বলি ক্রাইটেরিয়া অফ সেলুলোজ ফর অ্যাটাচিং রিঅ্যাক্টিভ ডাই, ক্রাইটেরিয়াগুলো। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস বলি, এই যে এই প্রাইমারি হাইড্রক্সিল গ্রুপ 6 নম্বর পজিশনের এর যে রিঅ্যাক্টিভিটি অথবা কি বলে রিঅ্যাক্টিভিটি বলি, রিঅ্যাক্টিভিটি এই দুইটার থেকে বেশি। কতটুক বেশি এটা আমরা একটু দেখি। এটা সাধারণত হচ্ছে তোমার
রেশিওটা হচ্ছে এরকম, সিএইচ টু ওএস ইন্টু সিএইচ ওএস ইন্টু 15:1। এই 6 নম্বর কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপের রিঅ্যাক্টিভিটি এখানে সিএইচওএস না, সিএইচওএস না, এই 2 নম্বর 3 নম্বর কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপ আছে তার থেকে 15 গুণ বেশি। তাহলে যার রিঅ্যাক্টিভিটি নাই ডাই কি ওখানে যাবে? যার রিঅ্যাক্টিভিটি 15 গুণ বেশি তার কাছেই তো যাবে, ওই বেটাই তো তাকে ধরে নিয়ে আসবে ডাই মলিকুল, এই এদিকে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমার কার ক্ষেত্রে? আর যদি C2 and C3 সাপোজ টু বি অ্যাসিডিক দিয়ে না তো, আচ্ছা এটা তো বলা হয়েছে, এই পাশে আস। এটা যদি মনোক্লোরো হয় মানে একটা ক্লোরিন থাকে রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে, আর যদি ডাইক্লোরো হয় তাহলে সেক্ষেত্রে হবে 3:1 থেকে 7:1 পর্যন্ত, মানে 3 থেকে 7 গুণ পর্যন্ত রিঅ্যাক্টিভিটি বেশি শো করবে। এই তো। এবং এখানে দেখো কীভাবে সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ ডাই যুক্ত হয়েছে। জাস্ট হচ্ছে এটা রিঅ্যাক্টিভ গ্রুপ, এটা হচ্ছে ব্রিজিং গ্রুপ এনএস, এটা ডায়ের বডি, এর সাথে সেলুলোজ ওএস, এই ওএসের সাথে এটা ক্লোরিন এখানে হাইড্রোজেনকে সরাই দিয়ে জাস্ট কী হবে এই যে যুক্ত হচ্ছে। এবং এই ওএসটা হচ্ছে 6 নম্বর কার্বনের সাথে, দেখালাম না একটু আগে, 6 নম্বর কার্বনের সাথে, এই যে এইটার সাথে এই ওএস, বুঝতে পারছো? এই তো। আর যদি এরকম হয় এই ফাইবারের সাথে রিয়াকশনে না যেয়ে ওই ডাইমলিকুল এই বেটায় কী করে, পানির সাথে, পানির হাইড্রক্সিল গ্রুপ আছে না, এই হাইড্রক্সিল গ্রুপের সাথে সে বিক্রিয়া করে, তখন কি হয়, ডাইহাইড্রক্সি গ্রুপের পরিণত হয় এবং এটা হাইড্রোলাইসিস হয়ে যায়। তখন এই পার্টটার কোনোদিনও ফাইবারের সাথে কোনো আকর্ষণই ফিল করে না, তো ফাইবারের সাথে বন্ড গঠন হবে কেমনে, তাই না? এখন এটা হাইড্রোলাইসিস হয়ে যায়, সেই হাইড্রোলাইসিসটা আমরা ইফ্লুয়েন্ট আকারে ইটিপিতে দিয়ে দিই অথবা ডিসচার্জ থ্রু দ্য নেক্সট প্রসেস। আচ্ছা, এরপরে হচ্ছে এই তো রিঅ্যাক্টিভ ডাইসের এই দুটো মেজর কেমিস্ট্রি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ক্লাসিফিকেশন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর এগুলি একটু বোঝার বিষয়, একটু স্টাডি করার বিষয়, আর কেমিস্ট্রির বেসিক কিছু নলেজ থাকার বিষয়। কারণ তুমি এখানে এন দ্বারা কী বোঝা, ক্লোরিন কি, হ্যালোজিনেটেড কি, ভিনাইল সালফোন কি, এইগুলো যদি তোমার 9, 10 অথবা ইন্টারমিডিয়েট লেভেলের পড়াও যদি আমাকে এখানে বলতে হয় তাহলে এক একটা ক্লাসে লাগবে 3-4টা ক্লাস। যেহেতু অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট, তোমাদের এই যে বেসিকগুলো তোমার নিজেদের প্র্যাকটিস করে শিখে নিতে হবে। যেমন সেলুলোজ নিয়ে আমি প্রায় 15 মিনিট কথা বলছি, এটা আমার এখানে বলার উচিত না, মানে বলার দরকার ছিল না, কিন্তু তোমাদের জিনিসটা ভুলে গেছো যে কারণে আবার বলা। এটা এই পর্যন্তই। এখন কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোশ্চেন আছে? আচ্ছা, রিঅ্যাক্টিভ ডে আরও 2টা ক্লাস লাগবে। আরেকটা জিনিস মনে রেখো, বর্তমানে এই হাইড্রোলাইসিস রিঅ্যাক্টিভ ডাই এটা তো একটা কস্টলি একটা ব্যাপার, পরিবেশের জন্য ক্ষতিকর। দিস ইজ নট ভেরি ব্যাড ফর এনভায়রনমেন্ট, ব্যাড ফর লিভিং অর্গানিজম, ব্যাড ফর হিউম্যান বিং। এই জন্য হচ্ছে এটা আসলে মানে কিভাবে ডেভেলপ করা যায় অথবা এই প্রবলেমটা কীভাবে রিডিউস করা যায়, এই জন্য হচ্ছে বেশ কিছু রিসার্চার এটা নিয়ে কাজ করছেন, এবং চাইনিজ এবং ইন্ডিয়ান বেশ কিছু রিসার্চার তাদের পেপার আছে যে হাইড্রোলাইসিস রিঅ্যাক্টিভ ডাই দিয়ে তারা পলিঅ্যামিড ফাইবার, নাইলন আছে, জুট ফাইবার আছে ন্যাচারালের মধ্যে, এগুলো ডাইং করে তারা দেখাইছে এবং তার পিক আপ পার্সেন্টও ভালো। এবং এখানে আরেকটা কাজ করা যায়, এইভাবে নর্মাল ওয়েতে ডাইং না করে ফ্যাব্রিকটা, বর্তমানে অনেক জায়গায় প্র্যাকটিসটা আছে, ক্যাটানাইজেশন করে নেয় বিফোর গোয়িং টু দ্য ডাইং উইথ রিঅ্যাক্টিভ ডাইস, ক্যাটানাইজেশন প্রসেস ইজ পারফর্মড। এটা কেন করা হয়? ক্যাটানাইজেশন করতে হয়, ক্যাটানাইজার দিয়ে ক্যাটানাইজেশন করতে হয়, কারণ ক্যাটানাইজেশন মানেই হচ্ছে কি পজিটিভ চার্জে নিয়ে আসা।
সেলুলোজিক ফাইবারের হচ্ছে সারফেসটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জযুক্ত, অ্যানায়নিক চার্জযুক্ত। রিঅ্যাক্টিভ ডাইও অ্যানায়নিক চার্জযুক্ত। এখানে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট উই মাস্ট অ্যাড টু পারফর্ম দ্য ডাইং প্রসেস। এটা করতে গেলে প্রচুর ইলেকট্রোলাইট লাগতেছে। আর যদি ক্যাটানাইজেশন করতে যাও তোমার ওটার আর প্রয়োজন নেই। আর ক্যাটানাইজেশন মানে কি, ফাইবারের সারফেসটাকে পজিটিভ করে দিচ্ছ, ডাইমলিকুল নেগেটিভ চার্জ অ্যানোয়নিক। নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হলে তোমার হাইড্রোলাইসিসের পরিমাণ কমে যাবে, লেভেল ডাইং হবে, তারপর হচ্ছে সব কিছু ভালো হবে। এই জন্য ক্যাটানাইজেশন, পিগমেন্ট ডাইংয়ের ক্ষেত্রে ক্যাটানাইজেশন মাস্ট করে নেয়, কিন্তু রিঅ্যাক্টিভ ডাই দিয়ে ডাইং করার আগে ক্যাটানাইজেশন যদি করে নেওয়া যায় তাহলে তার ডাইং এটা ভালো হয়, হাইড্রোলাইসিস কম হয়, পিক আপ পার্সেন্টেজ বাড়ে। এই হলো একটা ইনফরমেশন। ক্যাটানাইজেশনের পরে এটাই লাগতেছে। সোডা তো দিতেই হবে, কারণ রিঅ্যাক্টিভ ডাই অ্যালকালাইন মিডিয়াম ছাড়া তো কাজ করবে না। ঠিক আছে।